কর্মসংস্থানের সুযোগ হবে। এরপরে ধরেন আমাদের যে আনুতোষিকের হার 230 টাকা দেওয়া হচ্ছে, আমরা এই 230 টাকার পরিবর্তন চাই। এটা অনেক দিন থেকে দ্রব্যমূল্য বাড়ছে, মূল্যস্ফীতির পরিবর্তন হচ্ছে, দেশের আপামর জনগোষ্ঠীর পরিবর্তন হচ্ছে, সকল সিস্টেমের পরিবর্তন হচ্ছে। তাহলে আমার আনুতোষিকের হার এটা কেন পরিবর্তন হবে না? সময়ের সাথে, কালের সাথে তাল মিলিয়ে আমাদের এই সমস্ত সুযোগ সুবিধাগুলিকে বর্ধিত করার জোর দাবি জানাচ্ছি। আমরা চাই আমাদের সেই আনুতোষিকের হার 230 টাকার পরিবর্তে সেটাকে যেন ন্যূনতম 400 টাকা করা হয়। আমাদের দাবি 500 টাকার, কিন্তু আমরা সেটাকে যদি একেবারেই না হয়, ন্যূনতম যেন আমরা সেটাকে 400 টাকা পাই, অর্থাৎ 1 টাকার বিপরীতে যেন আমরা 400 টাকা পাই। এরপরে দেখেন, আমরা পেনশনে যখন হিসাব করা হয় তখন আগেই আমাদেরকে 10% বাদ দিয়ে 90% দেওয়া হয়। আমরা সেটা ওই 10% যোগ করে আমরা 100% হারে আমাদের পেনশন হিসাব করতে হবে। আমরা 100% আমরা পেনশন চাই, সেখানে কোনো 10% বাদ দেওয়া চলবে না। 90%-এর জায়গায় আমরা 100% আমাদের এই দাবির কথা আমরা তুলে ধরছি। এরপরে আসেন, অনেক কর্মচারী আছে রিটায়ার্ডের সময় তাদের ফুল পেনশনটা একেবারে সমর্পণ করে। সমর্পণ বুঝেন? সমর্পণ মানে হচ্ছে অনেকেই পেনশনটা একবারে বিক্রি করে দিচ্ছে, পেনশনটাকে অনেকেই একবারে বিক্রি করে দিচ্ছে, কিন্তু তারা 15 বছর পরে যদি বেঁচে থাকে তাহলে সে আবার পেনশনটা ফেরত চায়। এখন এরকম পেনশন সমর্পণ করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে, এরকমের অসংখ্য মানুষ আমাকে ফোন করে জ্বালাতন করছে যে ভাই এইটা যাতে কমিয়ে আনা হয়। আমরা এটার ব্যাপারে এর আগেও কিন্তু আমরা শুনেছি যে 10 বছরে এই সিস্টেমটা নিয়ে আসা হবে। আমরা সেটা চাই, যারা পেনশন একেবারেই বিক্রি করে দিয়েছে সেই পেনশনটা যেন 10 বছর পরে আবার তারা পুনরায় ফেরত পায়। 15 বছরের জায়গায় যেন 10 বছরে নিয়ে আসা হয়। এরপরে আমাদের আরও যে দাবিগুলি আছে, যেমন টিফিন ভাতা, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, এই ভাতাগুলির আমরা সংস্কার চাই। আমরা বলবো না আমাদেরকে ডেলি 400 টাকা ব্যাংকের মতো দিতে হবে, আমরা বলবো না আমাদের চিকিৎসা ভাতা 5000 দিতে হবে, 10,000 দিতে হবে, আমরা বলবো না আমাদের ছেলে মেয়ের শিক্ষা ভাতা এক একজনের 4000 5000 দিতে হবে। আপনারা বিবেক করেন, আমার ছেলে মেয়েকে বর্তমানে স্কুলে পড়াতে গেলে, 2টা ছেলে মেয়েকে, আমি 2টাই ধরলাম, 3টার কথা বাদ, সরকার হিসাব 2টা ছেলে মেয়েকে আমরা যদি এখন একটা ভালো স্কুলে পড়াতে যাই, তাহলে তার বেতন, তার বই খাতা, কাগজ কলম সবকিছু মিলিয়ে মাসে কয় টাকা লাগতে পারে সেই টাকা দিন। আমার যদি চিকিৎসার জন্য হসপিটালে যেতে হয়, আমি সরকারি হসপিটালে সকল সুযোগ সুবিধা পাই না, সকল চিকিৎসা হয় না, আমাকে প্রাইভেটে যেতেই হচ্ছে। সেই প্রাইভেট হাসপাতালগুলিতে গেলে বা প্রাইভেট ডক্টরের কাছে গেলে আমাদের আজকালকার 1500 টাকা শুধু ফি দিতে হয়। 1500 টাকায় একজনের শুধু চিকিৎসার ফি দিতে হয়। তারপরে মেডিসিন আছে, উনি আবার এক গাদা টেস্ট লেখে। এবার আপনারাই ঠিক করেন আবার এই চিকিৎসার জন্য কয় টাকা আপনারা নির্ধারণ করবেন চিকিৎসা ভাতা। একজন মানুষ যখন অবসরে যায়, অবসরে যাওয়ার পর যখন চাকরির শেষের দিকে গিয়ে বয়স বেশি হয়ে যায়, যেমন আমার এখন চাকরির বয়স 22 বছর চলে, আমি নিজেই এখন অনেকগুলি রোগের শিকার। আমার ডায়াবেটিস আছে, আমার কি বলে ফ্যাট, মানে এটাকে কি বলে, কোলেস্টেরল বেশি। আমার ডায়াবেটিস আছে, কোলেস্টেরল বেশি, এবং ইদানিং আবার আমার মাথায় যে চাপ সৃষ্টি হচ্ছে, চোখের সমস্যা। আমি এই যে চশমা খুললে আমি কিছুই দেখি না, আমি যদি এই চশমাটা খুলে ফেলি, চশমাটা খুলে ফেললে আপনারা এই যে কমেন্ট করছেন এগুলি আমি সব ঝাপসা দেখি। আবার যদি চশমা পরে অনেকক্ষণ থাকি তাও আবার বিরক্ত লাগছে। এখন আমার ওয়াইফ, তিনিও কিন্তু ডায়াবেটিসের রোগী, তাহলে আমরা দুইজনেই ডায়াবেটিসের ওষুধ খাচ্ছি, আমাদের 1 মাস 2 মাস পর পর চেক আপ করতে হচ্ছে। এবার আপনারা বলেন আমার চিকিৎসা ফি কত হওয়া উচিত? তারপরে যাতায়াত ভাতা, আমার তো প্রতিদিন অফিসে যেতে হয়, অফিস থেকে আসতে হয়, তো এই অফিসে আসা যাওয়ার জন্য আমার কয় টাকা যাতায়াত ভাতা লাগে বলেন? আমি যদি একটা লোকাল বাসেও চড়ি তাও 20-30 টাকার নিচে এখন ভাড়া নাই। তো একটা লোকাল বাসে শুধু ওঠানামার ভাড়াই যদি 20-30 টাকা হয়, তাহলে আমার দূরত্ব আছে না, যে আমি একটু দূর থেকে যাই আমি অফিস করব, তাহলে আমার ভাড়া কত লাগবে? এরপরে আসুন সেই হিসাবে আমাকে যাতায়াত ভাতা নির্ধারণ করেন। তারপরে আসেন আমার টিফিন ভাতা, আমি অফিসে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই, তখন আমার টিফিনের প্রয়োজন আছে না?
আমি একেবারে রাস্তার পাশে দাঁড়িয়ে যদি একটা চা খাই 15 টাকা, আমি একটা পাউরুটি খাই 1 পিস 15 টাকা 30 টাকা, আমি যদি সাথে একটা কলা খাই 15 টাকা 45 টাকা, এরপরে যদি আমি একটা বিড়ি খাই তাহলে তো 10-15 টাকার নিচে আর বিড়ি নাই। আর আমি সরকারি চাকরি করে তো আমি আকিস বিড়ি খাইতে পারবো না। সরকারের তো বিষয়ে একটা মান সম্মান আছে, তাই না? আমাকে তো ন্যূনতম একটা সিগারেট খাইতে হবে। তো একটা সিগারেট আমি খাইলাম না, যে খায় তার তো লাগে। তাহলে ন্যূনতম 60 টাকা একটা বিল চলে আসে, তাই না? তাহলে সেই হিসাবে আপনি নির্ধারণ করেন, আমার টিফিন করতে গেলে একেবারে কম করে যদি টিফিন করি আমার 50 টাকা লাগে। এবার আপনারা ঠিক করেন আমাকে টিফিন ভাতা দিনে কয় টাকা দিবেন। এই যে দাবির কথাগুলি, এগুলি তো আপনাদের বলতে হবে, তাই না? এই জিনিসগুলি তো আপনাদের তুলে ধরতে হবে। তা আপনারা যদি এই দাবির কথাগুলি তুলে না ধরেন, আর আপনারা যদি বলেন এখন কেন দাবির কথা বলতে হবে, ওস্তাদের মায়ের শেষ রাইতে, এই কথাটা আপনারা জানেন যে ওস্তাদের মায়ের শেষ রাইতে ভিতরে ভিতরে কি হচ্ছে আপনারা জানেন? এমনও হতে পারে এই স্কেল কাটছাট হতে পারে। তা স্কেল যদি কাটছাট হয় তখন কি করবেন বলেন? তো আপনারা যদি এখন আপনাদের দাবির কথাগুলি আপনারা প্রচার না করেন, আপনাদেরকে বলি না যে না আমার দাবিগুলোই আপনাদেরকে প্রচার করতে হবে, আপনারা আপনাদের দাবির কথাগুলি, আপনাদের তো ফেসবুক আছে, আপনাদের তো আইডি আছে, সোশ্যাল মিডিয়া আছে, আপনারা সেখানে আপনাদের দাবির কথাগুলি তুলে ধরেন। সবাই মিলে যদি আমরা দাবির কথাগুলি সকলের পেজ থেকে, সকলের আইডি থেকে যদি আমরা সরকারের কাছে তুলে ধরি আমরা কি চাই, তাহলে সেগুলি ভাইরাল হয় না? সকল কর্মচারী যদি এই দাবির কথাগুলি বলে, প্রচার করে, তাহলে কিন্তু সরকারের কাছে আমাদের দাবির কথাগুলি যায়। আর বিশেষ করে আমাদের এই যে নিউজ 10, ভোরের আলো 71, এর থেকে আমরা যদি এই দাবির কথাগুলি বলি, এগুলি কিন্তু সকল উচ্চ পর্যায়ে আমাদের দাবির কথাগুলি চলে যায়। তাহলে সেখানে আপনারা কেন আপনাদের মতামতগুলি দিবেন না? এমন একটা সময় চলে আসবে যখন গেজেট হয়ে যাবে, তখন দেখবেন যে না, আপনারা যা চাইছেন তা পান নাই, তখন কিচ্ছু বলার থাকবে না। এই যে মোহাম্মদ ইসহাক কবির, বাংলাদেশ সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, তিনি একটা কমেন্ট করেছেন, লেখেন, আহ্বায়ক সাহেব, আপনি যে সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য কথা বলতেছেন, আপনার যে দ্বিতীয় বিপদ গেল এটা কি সবাই জানে? কেন ভাই আপনাকে একা বলতে হবে? সবাই বকে। ধন্যবাদ। জি, একটা আসলে উনি যে কথাটা বলছে ইসহাক ভাই, সেটা হচ্ছে আপনাদের এই দাবিরগুলি কথা বলতে গিয়ে আমি এই গত কয়েকদিন আগে, মানে বলতে পারেন গত 21শে জুন আমাকে বদলি করা হয়েছে ঢাকার বাইরে। এই কথাটা আমি সোশ্যাল মিডিয়াতে প্রচার করিনি, বলিনি কাউকে, ঠিক আছে? আমাকে বদলি করা হয়েছে। আমি যে কোনো ভাবে ধরে পড়ে লবিং করে যা আমার সবকিছুর মাধ্যমে আমি সেই বদলিটাকে এই গত গত বুধবারে আমি সেই বদলি অর্ডারটা বাতিল করাইছি। তো আপনাদের দাবির কথা সবকিছু তুলে ধরার দায়িত্ব কি আমার একার? আপনাদের কি কোনো দায়িত্ব নেই? আপনাদের কি কোনো দায়িত্ব নেই ভাই? আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের দাবির কথাগুলি প্রচার করা। আমরা এই যে দাবির কথাগুলি বলি যে আমাদের 3টি টাইম স্কেল আমাদের পুনর্বহাল করুন, একই পদে যারা ব্লক পদে চাকরি করে দীর্ঘ 10 বছর, প্রতি 10 বছর পর পর যেন তাদেরকে উচ্চতার গ্রেড দেয়া হয়, এই যে দাবির কথাগুলি আমি আসলে বলেছি, যে দাবির কথাগুলি তুলে ধরেছি, এগুলি কি আমার একার দাবি? আপনারা একটু কথা বলেন। আপনারা